নতুন মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, জিয়াউল আহসান ও সাদেক খানকে 5 দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে সিএমএম আদালত এই আদেশ দেন। এর আগে নিরাপত্তার স্বার্থে সকালেই সালমান এফ রহমান সহ 4 জনকে আদালতে নেওয়া হয়। জানা যায়, ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আদাবর থানায় করা আলাদা হত্যা মামলায় সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাদেক খানকে আরও 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এ নিয়ে আরো জানাতে সিএমএম আদালত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, তাদের কখন আদালতে তোলা হয়েছে? আসামিদের পক্ষে কোনো আইনজীবী কি ছিলেন সেখানে? হ্যাঁ, এবারে কিন্তু আসামিদের পক্ষে আইনজীবী আদালতে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন। এর আগে আমরা খেয়াল করে দেখেছিলাম যে প্রথম দিনের রিমান্ড, মানে এর আগের যে রিমান্ডটা ছিল, তখন কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা আদালতে এসে দাঁড়ানোর মতো সুযোগ সে সময় রোশানুলের মধ্যে পাননি। কিন্তু এবারের সেই পরিস্থিতিটা একটু ব্যতিক্রম আমরা দেখলাম। এবারে মানে আরেকটি চিত্র কিন্তু এবার একটু ব্যতিক্রম ছিল তুলনামূলক। এবার কিন্তু আদালত চত্বর ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা মানে জোরদার করা হয়েছিল। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর মোতায়েনও ছিল কিন্তু চোখে পড়ার মতো। এবং তাদেরকে নেওয়া হয়েছে কিন্তু খুব সকালে, আনুমানিক 6:30টার পরে থেকে 7টার মধ্যেই কিন্তু তাদেরকে সিএমএম কোর্টে নিয়ে আসা হয় এবং 7টার দিকেই তাদেরকে কিন্তু শুনানির জন্য কোর্টে তোলা হয়। সেই কোর্টেই কিন্তু তাদের নতুন যে একটি মামলা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে যে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার নামে একজনকে গুলি করে হত্যা করা হয়, সেই মামলায় যে মানে সেই অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলাতে কিন্তু আজকে নতুন করে আবার মানে রিমান্ড চাওয়া হয়েছিল। 10 দিনের আবেদন করেছিল তদন্তকারী কর্মকর্তা, কিন্তু সেখান থেকে ম্যাজিস্ট্রেট 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন এবং তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করার পরে মানে শুনানি শেষে পুনরায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রীকে পুনরায় আবার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জেনেছি। যেহেতু তারা এখন পর্যন্ত রিমান্ডে আছেন এবং তারা ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হচ্ছে এবং সেখান থেকেই তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং আদালতের শুনানি শেষে তাদেরকে আবার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই রিমান্ডের আগে কিন্তু এর আগেও মানে এর আগে 13ই আগস্ট কিন্তু সদরঘাট থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। তখন মানে বুধবার মানে 14ই আগস্ট যে নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে যে মামলা হয়েছিল, তখন তাদেরকে কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছিল। এরপরে যে প্রথম দফার রিমান্ড আবেদন শেষে 24 আগস্ট পুনরায় তাদেরকে আরেকবার রিমান্ডের জন্য সিএমএম মানে আবেদন করে সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছিল এবং সেই রিমান্ড আবেদনও মঞ্জুর করা হয়েছিল। এবারে তৃতীয়বারের মতো তাদেরকে আদালতে এবং রিমান্ড আবেদন জানানো হয় এবং 5 দিনের সর্বশেষ 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর হয়েছে। এর বাইরেও কিন্তু আরো 2 জনকে রিমান্ড আবেদনের জন্য আজকে সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছিল। সাবেক কর্মকর্তা, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। নিম্ন আদালত থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আদালত চত্বরে জনরোষের মুখে পড়ছেন বিগত সরকারের আটক এমপি, মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হচ্ছেন শারীরিক হেনস্থার শিকার। এ নিয়ে নানামুখী অভিযোগে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানিয়েছে পুলিশ। আর বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, আসামি হেনস্থায় জড়িত বহিরাগত ব্যক্তিরা। শেখ হাসিনা সরকার পতনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগ এবং 14 দলের নেতাকর্মীরা। গ্রেপ্তার হওয়াদের মধ্যে অনেকে আলোচিত এবং বিতর্কিত। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হচ্ছে।
সেসব আসামিদের আদালতে আনলেই ঘটছে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। আসামিকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম, জুতা, মারা হচ্ছে কিল ঘুষি, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এজলাসের ভেতরেও। কিন্তু কারা ঘটাচ্ছেন এমন ঘটনা? বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, আইনজীবীরা নয়, বহিরাগত বিক্ষুব্ধ জনতার রোশনালে পড়ছেন আসামিরা। গুম করেছে, হত্যা করেছে, তাদের লোকজন এখানে চলে আসে, সেটা থাকার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনী, এটা আমাদের না। তবে আমরা আইনজীবীরা কোর্টের ভিতরে কোনো ধরনের যেন কোনো কিছু না, সেই জন্য আমরা সবসময় সচেতন থাকি এবং সেটা করে আসছি। আদালতে আসামিদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ডিএমপির প্রসিকিউশন বিভাগের। বাড়তি নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় সেনাবাহিনীও। তারপরেও বন্ধ হচ্ছে না আসামি হেনস্থা। তবে পুলিশ বলছে আসামিদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর তারা। আমাদের যে পুলিশি দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা সহ এবং প্রতিটি ব্যক্তির নিরাপত্তা দেওয়া, সেটি আমরা বিশ্বাস করি আমরা যথাযথ সেটি করতে পারছি এবং সেটি করে যাচ্ছে, এবং আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা সেটি যথাযথভাবে প্রতিপালন করতে পারবো বলে বিশ্বাস করি। সদ্য নিয়োগ পাওয়া ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর বলছেন, আদালতে আসামিদের উপর হামলা ন্যায় বিচারের পরিপন্থী। যে ঘটনাগুলো সাম্প্রতিককালে ঘটেছে, একজন সাধারণ আইনজীবীর সামনে আমি বলবো এটা অনভিপ্রেত, এটা অনুচিত। আসুন আমরা যারা এই আইন অঙ্গনে আছি, আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, যাতে করে একজন মানুষের মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। আদালতের পবিত্রতা রক্ষা ও আসামিদের মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, এর জন্য আইনজীবী সহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে ছাত্র আন্দোলনকারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব। রাত 1:10 দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে। মামলায় সাবেক মন্ত্রী টিপু মুন্সি ছাড়াও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনকে আসামি করা হয়েছে। গত 5 আগস্টের পর থেকে টিপু মুন্সি আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী ও রাজনীতিবিদ টিপু মুন্সি রংপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য। 2018 সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হন তিনি। সেবার আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পান টিপু মুন্সি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। বুধবার টেলিফোনে এই শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পরে প্রধান উপদেষ্টা উপসাগরীয় দেশটিকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বের প্রশংসা করেন। বলেন, উপসাগরীয় দেশটিতে বাংলাদেশের লাখ লাখ মানুষ কর্মরত রয়েছে। দেশটি বাংলাদেশের রেমিটেন্সের গুরুত্বপূর্ণ উৎস। পরে দুই নেতা জনশক্তির কর্মসংস্থান, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও মত বিনিময় করেন। নির্বাচন কমিশন স্বাধীন হলেও অনুগত লোকদের নিয়োগ দিয়ে আওয়ামী লীগ সরকার ভোটাধিকার হরণ করেছে বলছেন বিশ্লেষকরা। তাদের মতে 2014 সালের একতরফা নির্বাচন, 18 সালের রাতের ভোট, 24 সালের ডামি ভোটে ইসি সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে। তারা বলছেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সংস্কার করা ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দেশের ইতিহাসে একতরফা নির্বাচনের সবচেয়ে বড় নজির 10ম জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের শরিকরা ভোটের আগেই 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দিনের ভোট রাতে করে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এই নিয়ে দেশ বিদেশে সমালোচনা হলেও পাত্তা দেয়নি হুদা কমিশন। গত জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপিবিহীন ডামি ভোট হয়। সারাদিন ভোটার উপস্থিতি কম থাকলেও 41% কাস্টিং দেখিয়ে সবাইকে অবাক করে দেয় বর্তমান নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের আস্থাভাজনদের দিয়ে কমিশন গঠন হয়েছিল। নির্বাচন থেকে জনগণকে দূরে সরিয়ে নিয়ে গেছে আওয়ামী লীগ ও তাদের অনুগত কমিশন। এই নির্বাচনগুলোকে আমরা কখনোই বিশ্বাসযোগ্য বলতে পারি না।
এবং এর বড় কারণটা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের যেভাবে দায়িত্ব পালন করার কথা, যে স্বাধীনভাবে যতটা বিশ্বস্ততার সঙ্গে আস্থা নিয়ে কাজ করার কথা, সেই আস্থাটা তারা ধরে রাখতে পারে না। যাদেরকে নিয়োগ দিয়েছে তারাই মধ্যরাতে ভোট করেছে এবং একতরফা নির্বাচন করেছে। এগুলো কোনো নির্বাচনই নয়, তো সরকারই এইসব ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছে, তাই সরকারের মূল দায়িত্ব, এবং যারা এই অন্যায় করেছে তারাও অবশ্যই দায়ী। নির্বাচন কমিশন গঠনের আইনকে ত্রুটিপূর্ণ বলছে বিশ্লেষকরা। এ আইনের আমূল পরিবর্তনের পরামর্শ তাদের। এমন কিছু লোককে দিয়ে এটা পুনর্গঠন করতে হবে যাদের দেশের প্রতি, জনগণের প্রতি, গণতন্ত্রের প্রতি, নির্বাচনের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে, কোনো দলের প্রতি না, কোনো ব্যক্তির প্রতি না। ওই নির্বাচন কমিশন নিয়োগ আইনটাতে পরিবর্তন আনতে হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে কমিশনে নিয়োগ দিতে হবে সঠিক ব্যক্তিদেরকে, সাহসী ব্যক্তিদেরকে, এবং এই যে যারা নিরপেক্ষ সেই সব ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেআইনিভাবে রায় দেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে রায় পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন মামলার বাদী। 2011 সালের 10 মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে দেশের পরিস্থিতি বিবেচনায় দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত আদেশে উল্লেখ করেন প্রধান বিচারপতি ABM খায়রুল হক। এরপর পূর্ণাঙ্গ রায় আসার আগেই এ রায় বাস্তবায়ন হয়ে যায়। ওই বছরের 30 জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। তবে প্রধান বিচারপতি থেকে অবসর নেওয়ার পর 2012 সালের সেপ্টেম্বরে 342 পৃষ্ঠার সেই পূর্ণাঙ্গ রায়ে সই করেন বিচারপতি ABM খায়রুল হক। পূর্ণাঙ্গ রায়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটি নির্বাচনের বিষয়টি বাদ দেওয়া হয়। দশম এবং 11তম যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা ত্রয়োদশ যে সংশোধনী হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তিনি যখন ফাইনাল অর্ডার দিলেন তার অবসরের 16 মাস পরে, সেখানে গিয়ে তিনি এটা পরিবর্তন করেছেন এবং এটা একদম বাদ দিয়ে দিয়েছেন। সুতরাং এটা মূল আদেশ বাতিলের শামিল। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনি রায় দেয়া সহ অসত্য ও জালজালিয়াতিমূলক রায় সৃষ্টির অভিযোগে বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। কোনো লোভের বশবর্তী হয়ে বিদ্বেষাত্মকভাবে দুর্নীতিপরায়ণ হয়ে যদি কেউ রায় প্রদান করে অথবা কেউ যদি তার রায় পরিবর্তন করে, তাহলে এই দুইটি ধারায় অপরাধ হয়। সুতরাং প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির দুইটি ধারায় সুনির্দিষ্ট অপরাধ করেছেন। আমরা এই অপরাধের বিচার চেয়ে শাহবাগ থানায় একটি এজাহার দায়ের করেছি। এর আগেও 26 আগস্ট নারায়ণগঞ্জে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার 52 বছরেও দুর্যোগ কাটেনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের। এক কর্মকর্তা ও এক অফিস সহকারী দিয়ে চলছে উপজেলার কার্যক্রম। এতে চলমান বন্যা ছাড়াও কোনো দুর্যোগে প্রত্যাশা পূরণ করতে পারছে না তারা। সংকট কাটাতে জনবল নিয়োগ সহ আধুনিকায়নের দাবি করছেন দপ্তরটির কর্মকর্তারা। বড় বন্যার কবলে দেশ, দুর্গতদের উদ্ধার ও ত্রাণ দিতে কাজ করছে ছাত্র জনতা। তবে এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সবচেয়ে বেশি তৎপর থাকার কথা থাকলেও তাদেরই নেই ততটা সক্ষমতা। উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অফিস সহকারী মিলে কর্মী মাত্র 2 জন, আর জেলা চলছে 1 ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও 6 কর্মী নিয়ে। অধিদপ্তরে মোট পদ 2710টি। 52 বছরে কর্মী বাড়ার বদলে বেশ কিছু পদ খালি। এমনকি ত্রাণ কার্য পরিচালনায় 495 উপজেলার একটিতেও নেই নিজস্ব গাড়ি। ওইটা স্টাফের অনেক সংকট আছে, আমাদের জনবলের অনেক সংকট আছে। এই ক্ষুদ্র জনবল নিয়ে আমাদের এখানে কাজ করা, আমাদের সেবা দেওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 বাস্তবায়ন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি না হলে সংকটের সমাধান হবে না বলছেন অধিদপ্তর কর্মকর্তারাও। জেলার সংখ্যা বেড়েছে, উপজেলার সংখ্যা বেড়েছে, কিন্তু অদ্যাবধি আমাদের পদ সংখ্যাগুলো বা এই জনবল কাঠামোটাকে আপগ্রেড করা হয়নি। যথাযথভাবে ফাইল অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে যাওয়ার পর অজ্ঞাত কারণে সেখানে সেই ফাইলটি ঘুমিয়ে থাকে।
সংকটের কথা স্বীকার করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ও। বলছে সংস্কারের কাজ শুরু হবে শিগগিরই, বাড়ানো হবে জনবলও। আমরা একটা রিভাইজ অর্গানোগ্রাম করেছি, আশা করি এটা ডিডিএম এর ক্ষেত্রে যেরকম মন্ত্রণালয়ের ক্ষেত্রেও সেরকম এই অর্গানোগ্রামটা আমরা অনুমোদন করাতে পারবো। সেক্ষেত্রে আমাদের জনবল এবং আমাদের যে হ্যান্ডস সেটি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, অধিদপ্তর এবং মন্ত্রণালয় সব জায়গায় কিন্তু বাড়বে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, বিগত সরকারের সময় মন্ত্রণালয় উপেক্ষা করেছে অধিদপ্তরকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে পানি নামছে। এদিকে ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলার দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় বাড়ছে ঔষধ ও বিশুদ্ধ পানির সংকট। রাতের বৃষ্টি না হলেও পানি ধীরগতিতে নামায় নোয়াখালীর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগে ৮ উপজেলার ২২ লক্ষ মানুষ। দ্রুত পানি সরাতে স্থানীয়রা বিভিন্ন খালের বাঁধ কেটে দিচ্ছে। লক্ষ্মীপুরেও রাতে বৃষ্টি হয়নি, তবে এখনও বন্যার ভোগান্তিতে ৫ উপজেলার ১০ লক্ষাধিক মানুষ। ফেনীতে বেশিরভাগ এলাকার পানি নামলেও খাদ্য, সুপেয় পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে ৩ লাখ মানুষ। জেলায় এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে প্রশাসন। কুমিল্লায় ১৭ উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় বন্যা আক্রান্ত। নৌযান সংকট আর রাস্তাঘাট গভীর পানিতে ডুবে থাকায় দুর্গত অনেক এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। বাড়ছে ঔষধ ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার ভোগান্তি আছে চাঁদপুরের ৩ উপজেলা ও মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরের গ্রামগুলোতেও। বন্যায় রোগের প্রাদুর্ভাব নিয়ে জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, বন্যায় আমরা দেখছি যে বিভিন্ন এলাকায় মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা সেখানে কেমন দেখছেন? নোয়াখালীতে প্রথমেই বলে রাখতে চাই যে নোয়াখালীতে কিছুটা বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ধীর লয়ে পানি নামতে শুরু করেছে, মানুষের মধ্যে কিছুটা আশা তৈরি হয়েছে। তবে শঙ্কার বিষয় হচ্ছে যতই দিন গড়াচ্ছে ততই পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নারী, শিশু, বয়স্ক লোকজন। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। আমি যদি আমার পেছনে একটু দেখাই, এই সড়ক থেকে শুরু করে দোকানপাট, বাসাবাড়ি সব কিছুতেই একটু একটু করে পানি নামছে, কিন্তু মানুষও কিছুটা দোকানপাটে, যেসব দোকান দীর্ঘদিন বন্ধ ছিল, প্রায় ১ মাস ১৫ দিন বন্ধ ছিল, সেগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। কিন্তু লোকজনের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, রোগ ব্যাধি কিন্তু দেখা দিয়েছে এবং চতুর্পাশে ভালো পানি না থাকায় পানি সংকট তীব্র হওয়াতে এবং নালা নর্দমার পানি পুকুর জলাশয়ের পানির সাথে একাকার হয়ে যাওয়াতে আসলে পানিবাহিত রোগের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। সরকারি বেসরকারি প্রায় হাসপাতালে কিন্তু একেবারে রোগীতে তিল ধারণের জায়গা নেই, ক্রমেই রোগীর সংখ্যা বেড়ে চলছে। অন্যদিকে সরকারিভাবে যেই ১০০টির মতো মেডিকেল টিম করা হয়েছে, এর পাশাপাশি বেসরকারিভাবে জেলায় আরও প্রায় 12টির মতো মেডিকেল টিম করা হয়েছে। এই টিমগুলো বিভিন্ন এলাকাতে ত্রাণের পাশাপাশি ওষুধপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। তবে এই ওষুধপত্র যথেষ্ট নয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে একসাথে গাদাগাদি করে থাকাতে চর্মরোগ, ডায়রিয়া, আমাশয় সহ ব্যাপক রোগ ব্যাধি দেখা দিয়েছে। 250টা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রতিনিয়তই রোগী ভর্তি হচ্ছে এবং এর মধ্যে জ্বর, সর্দি, কাশি, পেটের পীড়া, ডায়রিয়া, আমাশয় এসব রোগী সবচাইতে বেশি এবং এসব রোগীর সংখ্যা এতই বেড়েছে যে বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য মেঝেতেও অনেককে রাখা হচ্ছে এবং অনেকেই রোগ ব্যাধিতে বাড়িতে কষ্ট করছে। পানি বেড়ে যাওয়াতে পথঘাট সব ডুবে যাওয়াতে তাদেরকে হসপিটালেও আনা যাচ্ছে না। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং দোকানপাটে যারা রয়েছেন তারাও বলছেন যে তারা আসলে নিরুপায় হয়ে দোকানপাট খুলতে হয়েছে 15 দিন 20 দিন পরে। তাদের বাড়িঘরও অনেকের মধ্যেই রোগ এবং পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পাচ্ছেন না, ত্রাণ সামগ্রীও পাচ্ছেন না। এ নিয়ে আসলে নাজুক পরিস্থিতি। যতই বেলা গড়াচ্ছে পরিস্থিতি ততই আরও খারাপের দিকে যাচ্ছে। খুব ভালো কোনো খবর এই মুহূর্তে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে নেই। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ।
বন্যায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব নিয়ে নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও। সংকটে থাকা বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের উদ্ধার করে চিকিৎসা সহ নানা সহায়তা দিচ্ছেন তারা। এমনকি প্রসূতি মায়ের থাকার ব্যবস্থা করা হচ্ছে তাদের আবাসিক হলে, যা প্রশংসিত হচ্ছে সবখানে। বন্যার কারণে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরের বাসিন্দা অন্তঃসত্ত্বা নার্গিস আক্তার। পরে জরুরিভাবে তাকে হাসপাতালে নেয় শিক্ষার্থীরা। সেখানে শনিবার পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বাড়িতে পানিবন্দী আরেক অন্তঃসত্ত্বা বিবি আয়েশাকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্র ও পরে হাসপাতালে নিয়ে যান স্বেচ্ছাসেবকরা। কিন্তু হাসপাতাল ছাড়ার পর বিপাকে পড়েন থাকা নিয়ে। এই অবস্থায় তার মতো আরও ৩ প্রসূতি মায়ের আশ্রয় হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে। আমাদের বাড়িঘরে পানি উঠিয়েছে, তারপরে আমরা আপুদেরকে ফোন দিয়েছি, আপুরা আমাদেরকে নিয়ে আসছিল। এখন আছি আলহামদুলিল্লাহ, আপুদের সহযোগিতায় অনেক ভালো আছি। বেবিও আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও ভালো আছি। খাওয়া দাওয়া থেকে শুরু করে ডাক্তার, ওষুধ সবকিছু ওনারা খেয়াল রাখতেছে। মানে ওনাদেরকে কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আসলে জানে না। বন্যার শুরু থেকেই দুর্গতদের পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। হেল্পলাইনে ফোন পেলেই প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাচ্ছেন। এমনকি আশ্রয় কেন্দ্রেও পালা করে কাজ করছেন তারা। আমরা সেখানে আমাদের সবার মেয়েদের হলের পারমিশন নিয়ে আমরা মেয়েরা সবাই একসাথে হয়ে পরে মেয়েদেরকে এখানকার যারা প্রেগনেন্ট মহিলা ছিলেন ওনাদেরকে আমরা আমাদের হলে আমাদের জায়গায় থাকতে দিয়েছি। উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে নিজস্ব তথ্য ভাণ্ডার তৈরির কাজও করছেন এই শিক্ষার্থীরা। পার্ক থেকে আমরা কিছু বোট নিয়ে এসেছিলাম, তারপরে আমরা কলা গাছের ভেলা বানিয়েছি। কলা গাছের ভেলা বানিয়ে যেভাবে যতটা পারা যায় আমরা তাদেরকে বন্যার আক্রান্ত স্থান থেকে নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করেছি। এমন উদ্যোগ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলা সহজ হয়ে যায় বলে মনে করেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাবেন। এছাড়া আমরা মাত্রই প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অন্তঃসত্ত্বা এবং প্রসূতি মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। পানিবাহিত নানা রোগেও মানুষ আক্রান্ত হচ্ছে, তাদের কি অবস্থা? আসলে কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে অর্থাৎ পানি নামতে শুরু করেছে, তবে যে পরিমাণ পানি নামছে এটি একদম ধীরগতি। তো গত ২৪ ঘন্টা আমরা যেটি দেখেছি বিভিন্ন এলাকা থেকে ২ থেকে ৩ ইঞ্চি পানি নামছে, অর্থাৎ যে পরিমাণ পানি নামছে এতে করে বন্যার যে উন্নতি সেটি আমরা দেখছি না বা উন্নতি হচ্ছে না এমনটি এখন পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু প্রতিনিয়ত চলছে, দুর্ভোগের কোনো অন্ত নাই বা শেষ নাই। এখন পর্যন্ত পানিবন্দী হয়ে রয়েছে প্রায় 10 লাখ মানুষ। কিন্তু লক্ষ্মীপুরের রামগতি, রায়পুর, কমলনগর সদরের যে পূর্বাঞ্চল রয়েছে অর্থাৎ বাঙ্গাখা, লারকান্দি, কুশাখালী, বশিরপুর, চন্দ্রগঞ্জ, দিগুলি, এই যে এইসব ইউনিয়ন গুলো রয়েছে, জাদিয়া সহ এইসব ইউনিয়ন এখনো প্রায় পানিবন্দী। যে মানুষের ঘর দরজা এখনো পানির নিচে, সড়কও এখন পানির নিচে। তবে যে ধরনের উন্নতি হওয়ার কথা ছিল বা উন্নতি এখন পর্যন্ত হয় না, তবে আকাশের যে পরিস্থিতি বা যে আবহাওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু একদম ভালো। সকাল থেকে আমরা দেখেছি যে সূর্যের আলো ঝলমল করছে, অর্থাৎ মানুষের যে দীর্ঘদিন ধরে ঘরে বন্দি থাকার পর মানুষ বের হতে পারছে না, কিন্তু আজকে অন্তত বের হতে পারছে। তাদের যে জামা কাপড় থেকে শুরু করে সবগুলো কিন্তু তারা শুকাচ্ছে, আমরা এমনটি অনেক এলাকা গিয়ে দেখছি। এর বাইরেও কিন্তু আমরা এখানে দেখছি যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে বৈষম্য বিরুদ্ধে শিক্ষার্থীরা রয়েছে, ঢাকা থেকে তারা এসেছে, তারা বিভিন্ন এলাকায় ত্রাণ দেওয়ার জন্য তারা এখন পর্যন্ত গিয়েছেন এবং এখানকার আরো অন্য যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু গেছেন। তবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো রয়েছে তাদের পাশে তারা দাঁড়িয়েছেন এবং যারা অসুস্থ হচ্ছেন বা যে প্রসূতি মায়েরা রয়েছেন তাদেরকে নিয়ে অনেক কষ্টে থাকলেও কিন্তু এখন গত 2 দিন ধরে সেগুলা যে শিক্ষার্থীরা বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা প্রশাসন বাড়ি বাড়ি খোঁজ খবর নিয়ে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করছেন, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিচ্ছেন এবং তাদেরকে হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন, এমনটি আমরা দেখেছি। কিন্তু আমি এখানে জেলা যে সিভিল সার্জন যে ডাক্তার আহমেদ কবিরের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন ৬৬টি মেডিকেল টিমের মাধ্যমে তারা প্রত্যেকটি অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যেখানে অসুস্থ হচ্ছে বা যেখানে সমস্যা হচ্ছে তারা সেখানে তাদের মেডিকেল টিম যাচ্ছে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি দুর্ভোগ কমেনি, পানি কিছুটা কমলো, দুর্ভোগ কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
লক্ষ্মীপুর থেকে বন্যার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগ। চর্মরোগ, ডায়রিয়া, কলেরা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে পানিবন্দী মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। স্বাস্থ্য বিভাগ বলছে প্রতিটি ইউনিয়নে চিকিৎসা সেবা দেয়া অব্যাহত আছে। কুমিল্লার লাকসাম উপজেলার রাজাপুর গ্রাম। নোয়াখালীর সীমান্তবর্তী গ্রামটি প্লাবিত গত 12 দিন ধরে। ঘরবাড়ি, ক্ষেতখামার সব জায়গায় থই থই পানি। লোকালয় থেকে দীর্ঘ সময় বানের পানি না সরায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। চর্মরোগ, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। আমাদের ঘরে অনেকগুলো বাচ্চা আছে, সবগুলারে অসুস্থ হয়ে গেছে পানিবাহিত রোগের জন্য। ওরা সারাক্ষণ পানিতে থাকছে। ময়লা পানি, নোংরা পানি চুলকাইতে হাত খালাই গেছে, পা খালাই গেছে। জেলার শেষ সীমানায় গ্রামটি হওয়ায় সেখানে পৌঁছাচ্ছে না ত্রাণ। দু একটি সংগঠন খাবার দিলেও প্রয়োজনের তুলনায় কম। পর্যাপ্ত ওষুধ ও বিশুদ্ধ পানির জন্য বুক সমান পানি ঠেলে যেতে হচ্ছে দূর দূরান্তে। এলাকার স্বেচ্ছাসেবক যারা আছে তারা যায় একটু দিতে আছে, এগুলি নিয়ে কোনোরকম জীবন জীবিকা নির্ভর করতে আছি আমরা। বুক সমান পানি যেখানে মানুষ আসেই না, তো এখানে শুকনো খাবার যাই আসে, এখানে মেডিকেল টিমের একদমই অভাব। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দুর্গত এলাকায় পানিবাহিত রোগের পাশাপাশি আছে সাপে কাটার ভয়। তবে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও স্পিডবোট নৌকা দিয়ে সেবা দেওয়ার চেষ্টা চলছে। প্রাদুর্ভাব দেখার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে ডায়রিয়া। সেটার জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি। আর সেকেন্ড থিং যেটা হয় সেটা হচ্ছে যে বন্যার পরেই পানিবাহিত যে রোগ, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে চুলকানি যেটা হয় আর কি। কুমিল্লা জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় 12 লাখ। আশ্রয় কেন্দ্রে আছে অন্তত 80,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাবারের অভাবে বাঁশের কোড়ল খেয়ে জীবনযাপন করছেন বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমারের সীমানা ঘেঁষা 10টি পাড়ার মানুষ। গত বছর বন্যায় জুমের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যাপ্ত ফসল পাননি তারা। বিষয়টি স্বীকার করে প্রশাসন বলছে খাদ্য সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবনের থানচি উপজেলার মেনহাক পাড়া, বুলুপাড়া, তাংখোপাড়া সহ 10টি পাড়ায় প্রায় 64টি পরিবারের বসবাস। জুম চাষ থেকে পরিবারগুলোর খাদ্যের যোগান আসে। গত বছর জুলাইয়ে বন্যার কারণে জুমের ফলনের ক্ষতি হওয়ায় সারা বছরে খাদ্য উৎপাদন করতে পারেনি তারা। এতে করে ঘরে নেই কোনো ধান ও চাল, হাতে নেই কোনো টাকা। গত মে মাস থেকে খাদ্যের অভাবে বাঁশকরল খেয়ে জীবন ধারণ করতে হচ্ছে তাদের। কিচ্ছু সরকার থেকে বিজিবি বলে বিজিএফ আর বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না। এদের অনেকের কষ্ট, খুবই অসহায়, মানে খাদ্য সহ সকল প্রকার সুযোগ সুবিধা চিকিৎসা থেকে বঞ্চিত। 10 পাড়া খুব অভাব সমস্যা আছে। বাসক্রুন সিদ্ধ করে খায়, কষ্ট করে এটা থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকার করেন এলাকাটি দুর্গম হওয়ায় সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। আর জেলা প্রশাসন বলছে খাদ্য সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মোপাড়া, লিট্রি, তারপর আছে আপনার হচ্ছে বুলুপাড়া, তাংখোপাড়া, এই সকল পাড়াগুলো সাধারণত নেটওয়ার্কহীন এবং একেবারে যোগাযোগ সহজ ওখানে করা যায় না। আমি এটা জানি, অবগত আছি। আমরা বৃহস্পতিবার ইউনোকে বলে দিয়েছি কি কি করণীয়, কি করবে, টোটালটাই সে কার্যক্রম নিয়েছে। থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের 10টি পাড়ায় 3 শতাধিক মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের অর্থনীতির অবস্থা সম্পর্কে শ্বেতপত্র প্রণয়নের জন্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে 10 সদস্যের একটি প্যানেল গঠনের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্যানেলের সদস্যদের নাম প্রকাশ না করে বিষয়টি নিশ্চিত করেছে সচিবালয়। শ্বেতপত্র তৈরি করতে হবে 90 দিনের মধ্যে। অর্থনীতিকে স্থিতিশীল রাখা, এসডিজি অর্জন এবং উত্তরণের সময় বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা মোকাবেলার লক্ষ্যে কৌশলগত সুপারিশগুলোর রূপরেখা তুলে ধরা হবে। শ্বেতপত্রে গুরুত্ব পাবে সরকারি অর্থ ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, বিনিয়োগ, ভর্তুকি সহ সরকারি ব্যয় এবং বাজেট ঘাটতি অর্থায়ন পরীক্ষা করা। আগামী মাসেই দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমতে যাচ্ছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে ডিজেল, কেরোসিনের দাম লিটারে কমতে পারে 1 টাকা।
আর অকটেন ও পেট্রোলের মূল্য লিটারে কমবে 5 টাকা পর্যন্ত। যদিও বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি তেলের দর নির্ধারণের স্বচ্ছতা নিশ্চিতে এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি জরুরি। মার্চ মাস থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পদ্ধতি চালু করে। তারপর প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফায় দাম কমার পর 2 বার বাড়ে। গণ অভ্যুত্থানের কারণে আগস্ট মাসে সমন্বয় হয়নি তেলের দাম, তবে গত 2 মাসে বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে। বিপিসি সূত্রে জানা গেছে সামনের মাসে ডিজেল কেরোসিনের দাম কমে 105 টাকা 75 পয়সা এবং অকটেন পেট্রোলের লিটার হতে পারে যথাক্রমে 126 ও 122 টাকা। বিশেষজ্ঞরা বলছেন সরকার জ্বালানি তেলে অতিরিক্ত কর আদায় করে, তাই বিপিসির মুনাফা করা অযৌক্তিক। বিআরসির গণশুনানির মাধ্যমে গ্রাহকের ওপর মূল্যের চাপ কমানো যাবে। যা তারা নিচ্ছে তার তুলনায় অনেক কম হতো, সেই কমটা কত হিসাব করতে হবে। তারা কখনোই আসেনি, তারা অন্ধকারে যখন খুশি তখন নিজেরা ফার্নেসের দাম বৃদ্ধি করে, পেট্রোল ডিজেল কেরোসিন জ্বালানি মন্ত্রণালয়কে দিয়ে সিল মারায় নেয়। সুতরাং এই জায়গা থেকে উই শুড গেট রিড অফ, আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিআরসি আইনে সকল ধরনের জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতার প্রবিধানমালা প্রণয়ন হয়নি 1.5 দশকেও। তবে তেলের দাম দ্রুত নির্ধারণে বিআরসির সক্ষমতা খতিয়ে দেখবে অন্তর্বর্তী সরকার। গ্রাহক যাতে অতি মূল্য না দিতে হয় সেটা দেখা। তো এখন আমরা এটা ওই যে যেটা বললাম বিধি হয় না, যদি বিধি করার প্রয়োজন হয় আমরা বিধি করার বিষয়টা ভাববো। আবার এটাও ভাববো যে এই বিআরসির প্রসেসে এটা কি দ্রুত করা যায় নাকি এই যে যেটা বললাম যে এখন যে বর্তমান যে আছে সেটা করে। পাচার ঠেকাতে জ্বালানি তেলের দর নির্ধারণে পাশের দেশে পণ্যটির দামও বিবেচনায় নেওয়া হয় বলে জানায় জ্বালানি বিভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষ হলেও দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। বুধবার পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে মত বিনিময় সভায় তিনি বলেন, গ্রাহকের ওপর অতিরিক্ত খরচের বোঝা চাপানো যাবে না। এ সময় উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে সচিবদের রাখা হবে না। জবাবদিহিতা বাড়াতে পরিচালনা পর্ষদের ছাত্রদের প্রতিনিধিও যুক্ত হতে পারে। উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় স্বার্থের সংঘাত আছে যা বন্ধ করতে হবে। বিইআরসির গণশুনানির মাধ্যমেই নির্ধারিত হবে বিদ্যুৎ ও গ্যাসের দাম। এ সময় জানানো হয় 10 সেপ্টেম্বরের মধ্যে সামিটের এলএনজি টার্মিনাল সচল হতে পারে। এতে বাড়বে গ্যাসের সরবরাহ। মতবিনিময়ে অবৈধ গ্যাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করায় জোর দেন জ্বালানি উপদেষ্টা। যেখানে হাত দিচ্ছে একটা করে অনিয়ম পাচ্ছে। এইসব যারা যেসব বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যেসব কোম্পানি আছে সেগুলোর চেয়ারম্যান আমরা বদলে দেব। সচিবরা কোনো কোম্পানির খুব অপরিহার্য না হলে সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হবেন না। বিভিন্ন স্থানে বন্যার পানি ওঠায় এবং সড়ক ভেঙে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে দেখা দিয়েছে পরিবহন সংকট। এতে আমদানি রপ্তানি পণ্য আনা নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৈরি পোশাক শিল্প। বন্যার শুরুতে রপ্তানি পণ্য পরিবহন কমে 3 ভাগের 1 ভাগে নেমে আসে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দ্রুত সংকট কাটার আশা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্যের 90 ভাগ পরিবহন হয় 21টি বেসরকারি কন্টেইনার ডিপো থেকে। প্রতিদিন প্রায় 3 থেকে 3,500 ট্রাকে এসব পণ্য পরিবহন করা হয়। কিন্তু বন্যার কারণে বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় ডিপোতে ট্রাকের সংখ্যা কমে নেমে যায় 600-তে। বন্যা শুরুর পর ডিপোতে ট্রাক আসা 3 ভাগের 1 ভাগ কমে যায়। রপ্তানি পণ্যের প্রবাহটা কিন্তু বন্যা শুরু হবার পরে প্রায় 1/3 নেমে গেছে এবং বন্যার দ্বিতীয় দিনে এটা প্রায় 600 বা 650 ট্রাক মাত্র আমরা রিসিভ করেছি। তারপর দিন আমরা 850 ট্রাক রিসিভ করেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী ও কুমিল্লা অংশে পানি ওঠায় এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় আটকা পড়ে পণ্যবাহী অসংখ্য যানবাহন। দেখা দেয় শ্রমিক সংকটও। চালকেরা তাদের পারিবারিক গন্তব্যস্থানে সবাই সহযোগিতা করার জন্য গাড়ি না চালাইয়া তারা তাদের বাড়িতে অবস্থান করার জন্য অবস্থান করেছে। পরিবহন সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৈরি পোশাক শিল্প। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহে হিমশিম খেতে হচ্ছে তাদের। একটা দিন দিলেও বায়ার কিন্তু অ্যাকসেপ্ট করে না।
ইদার ডিসকাউন্টে যেতে হয় অথবা এয়ারফেটে যেতে হয়। তো এই বিষয়টা আসলে খুবই একটা নাজুক পরিস্থিতির মধ্যে গার্মেন্টস সেক্টরটা পড়ে গেছে। বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ট্রাকের সংখ্যাও বাড়ছে। শিগগিরই পরিবহন সংকট কেটে যাওয়ার আশায় সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হয়রানির পরিবর্তে স্বস্তি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য টেলিফোন সেবা, হেল্প ডেস্ক থাকলেও এতদিন তা কাজে আসেনি যাত্রীদের। এবার সেগুলো চালুর পাশাপাশি মিলছে ফ্রি ওয়াইফাই সহ নানা সুবিধা। লাগেজ কাটা বা চুরি ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতা। দ্রুত লাগেজ ছাড় পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরা। যাত্রী সেবায় কোনো আপোষ হবে না বলছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। যাত্রী লাঞ্ছনা, লাগেজ কেটে চুরি, ইমিগ্রেশন পুলিশ, কাস্টম সহ পদে পদে হয়রানি, অব্যবস্থাপনা, অনিয়মই যেন হয়ে উঠেছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিত্যদিনের স্বাভাবিক চিত্র। তবে এবার পরিবর্তনের হাওয়া লেগেছে এখানেও। বদলেছে যাত্রী সেবা। হেল্প ডেস্কে দিনরাত কাজ করছেন ৫৪ জন কর্মী। বিনামূল্যে ১ ঘন্টা ওয়াইফাই সুবিধাও পাচ্ছেন যাত্রীরা। বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝুঁকি কমাতে চালু হয়েছে ১০টি টেলিফোন বুথ। কথা বলা যাচ্ছে বিনামূল্যে। যাত্রীরা বলছেন আগে বিমানবন্দরে নানাভাবে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। এবার হয়রানিমুক্ত সেবা পেয়ে স্বস্তি তাদের কণ্ঠে। সামানও কোনো লেট হয় না, সামানও খুব তাড়াতাড়ি পেয়েছি। আগে সার্ভিস অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যারা পয়সা দেয় তারা গুরুত্ব দেয়, বড় লোক দেখি দেখি। আর এখন তো আর জিকানি লাগছে না, আমার লাকিস আমার বার করে লই যাচ্ছি। লাগেজ পেতে লেট হচ্ছে, এখন 10 মিনিটে পাওয়া গেছে। হেল্প ডেস্ক, টেলিফোন বুথ আগে থাকলেও তা কার্যকর ছিল না। সেগুলো শতভাগ কার্যকরের পাশাপাশি প্রবাসীদের দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। তারা কিন্তু আপনার ফরেন কারেন্সি আর্নার, এবং তারা যে পরিমাণ টাকা পাঠায় সেটি থেকে আমাদের আপনার দেখেন যে ফরেন কারেন্সি রিজার্ভ ইনক্রিজ করছে। তো আমরা কিন্তু আসার পর বলেছি, সর্বোচ্চ একটা গুরুত্ব দিয়েছি যে ওনাদেরকে সর্বোচ্চ সম্মানের সাথে তাদেরকে যাওয়ার সময় আসার সময় তাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে, সর্বোচ্চ সম্মান দেখাতে হবে, এবং যদি কোনো হেনস্থার শিকার না হয় তারা সেইভাবে কিন্তু ব্যবস্থা করতে হবে। এবং এয়ারপোর্টের প্রতিটা লোক এখন কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পুরো বিমানবন্দরকে সিসিটিভি ক্যামেরায় আওতায় আনায় লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা আর ঘটবে না বলে আশা করছে কর্তৃপক্ষ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই। সেই সঙ্গে আগামী ১ সপ্তাহের মধ্যে প্রশাসন পুরোপুরি সচল হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাস ও হলের সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারি সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও কার্যত বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ। কারণ এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ প্রশাসনের অনেক পদ খালি। এর মধ্যে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমেদ। তিনি জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে প্রশাসনের বিভিন্ন জায়গায় নিয়োগ দেয়া হবে। আমার টিম এখনও পুরোদস্তুর, তারা কার্যভার নেননি। তাদের সহযোগিতার জন্য আমি অপেক্ষা করছি, তারা আসবেন। এদিকে রাজনৈতিক প্রভাবমুক্ত ক্যাম্পাস এবং হলে গণরুম না রাখার দাবি জানান শিক্ষার্থীরা। বলছেন, কেউ যাতে নির্যাতিত না হয় সেটা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণায় জোর দেওয়ার তাগিদ তাদের। ক্লাস টিউশনি শেষে, এগুলো শেষে, দিন শেষে যেন শান্তিতে একটা ঘুমাতে পারে, সেই পরিবেশটা থাকতে পারে। তাদেরকে যেন মাঝরাতে তাদেরকে ডেকে নিয়ে যেন বিভিন্ন ধরনের প্রোগ্রাম না করা হয়। বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে চলে ফিরেছে, গবেষণার দিক দিয়ে আরও উন্নত হোক। সিলেবাসটা আধুনিকায়ন করা খুবই দরকার। এখনও সেই ব্রিটিশ আমলে সিলেবাসে আর কি পড়ানো হচ্ছে। আর আশেপাশে আর কি এই যে আমাদের লাইব্রেরির সিট সংখ্যা একটু খুবই সংকট। ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন উপাচার্য। হলগুলোকে ছাত্রদের সাথে এবং হল সংশ্লিষ্ট প্রশাসনকে একসাথে মিলে কথা বলে, বিশেষত ছাত্রদের সাথে, তারা যেহেতু ব্যবহারকারী, দীর্ঘদিনের ভুক্তভোগীরা আছেন, তাদের অনেক পরামর্শ আছে। হলগুলোকে যদি আমরা মোটামুটি ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত করতে পারি, যে যারা ঢুকবেন তারা প্রকৃত অর্থেই ন্যায্যতার ভিত্তিতে ঢুকবেন। শিগগিরই ক্লাস পরীক্ষা শুরু হবে, সেই সঙ্গে একাডেমিক ক্ষতি পোষাতেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নতুন ভিসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।